একটা হেডলাইন এবং ব্যানার দেখে নিচে বুঝতে পারছেন যে কি বলছি, যে শপথের পরে কি ঘটবে। মোহাম্মদ ইউনূস সাহেব তিনি ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যমুনায় গেছিলেন ওয়াকারুজ্জামান, গিয়ে একটা বিদায়ী সাক্ষাৎ করেন, সেটা 11:30 নাগাদ। সেই সাক্ষাৎ অনুষ্ঠান এতটাই আবেগঘন ছিল এবং এতটাই হৃদয় বিদারক ছিল, প্রেস উইংসের যারা ওখানে উপস্থিত ছিলেন তারা নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি। আসলে আমি শপথের পরে বিএনপির সাথে কি ঘটবে বা অন্যদের সাথে কি ঘটবে সেই বিষয়ে কথা বলবো না। আমি কথা বলবো শপথের পরে আসলে আওয়ামী লীগের সাথে কি কি ঘটবে সেই বিষয়টা নিয়ে। তো সেই বিষয়টাতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট করে একটু বলি। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে এই যে 9 তারিখের যে চুক্তিটা হলো, ইলেকশনের ঠিক আগে আগে যে চুক্তিটা হয়েছিল আমেরিকাতে, সেই চুক্তিটার কি কি হবে সেটা একদম গ্যারেন্টি দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমাদের এমন একটা চুক্তি হবে যে আমাদের পোলট্রি শিল্প, কৃষি শিল্প টোটালি ডেস্ট্রয় হয়ে যাবে। আর সেটা আজকে যদি আপনার কালের কণ্ঠে একটা ভিডিও কন্টেন্ট দেখেন, সেটা দেখতে বুঝতে পারবেন যে সেখানেও বলা আছে যে আমাদের পোলট্রি শিল্প, কৃষি শিল্প সবই ধ্বংস। আমেরিকার সাথে এমন একটা চুক্তি হয়েছে যে আমেরিকার দুগ্ধজাত পণ্য, মানে যেটা সারা পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এই আমেরিকার এই পণ্যগুলো আসতে দেয় না। কারণ ওদের এই পণ্যগুলো আসতে দিলে সেগুলো টেস্ট করা যায় না, কারণ ওরা এমন এক ফিড খাওয়ায়, এই মুরগি পোলট্রি শিল্প এবং দুগ্ধ শিল্পে এমনভাবে ফিড খাওয়ানো হয় যে এইটা মানুষের শরীরের জন্য ক্ষতি। এই কারণে এই জিনিস পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যেতে পারে না। বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে এই সব পণ্য বাংলাদেশে ঢুকবে, যেহেতু আমেরিকা কৃষকদের জন্য ব্যাপক পরিমাণের আপনার দেয়, ভুতুর্কি দেয়। তো ভুতুর্কি দেওয়ার কারণে ওনাদের এই পণ্যগুলা অনেক সস্তা হয়। যে কোনো দেশে গেলে সেই দেশের পোলট্রি, কৃষি এগুলো সব ধ্বংস হয়ে যায়। এবং এই জিনিসটা রক্ষা করার জন্য নিজ দেশের কৃষি, নিজ দেশের উৎপাদনকে রক্ষা করার জন্য কোনো দেশ এটা আসলে ঢুকতে দেয় না। কিন্তু সেইটা এবার বাংলাদেশ রাজি হয়েছে যে তারা ঢুকতে দিবে, এবং তাদের এইসব পণ্য আসা শুরু করলে এটার কোনো চেক করা যাবে না এখানে কি আছে, এখানে কি আপনার বিষ দিয়ে দিছে নাকি ওইটাও চেক করা যাবে না। সুতরাং আপনারা মনে করেন না যে খালি আমেরিকান পণ্য হলেও ভালো হয়, না না না, আমেরিকার কৃষি এবং পোলট্রি পণ্য পৃথিবীর সবচেয়ে খারাপ পণ্যগুলোর মধ্যে একটা। কারণ ওই যে বললাম তাদের যে ফিডটা মানব দেহে ক্ষতিকর। এছাড়াও তারা আরেকটা চুক্তি, সেটা হচ্ছে যে আমেরিকা থেকে আসা যেসব পণ্য, এইসব পণ্যর যেমন উৎপাদন আমার দেশে করা যাবে না, বা আমার দেশের কৃষি ক্ষেত্রে পোলট্রি ক্ষেত্রে ওদেরকে না জিজ্ঞেস করে ভুতুর্কি দেওয়া যাবে না। যেমন সরকার আগে দিত না যে এই কৃষিতে সেচের ভুতুর্কি বা 5,000 10,000 টাকা ঋণ মৌকুব, মানে এগুলো কোনো কিছুই আপনি করতে পারবেন না ওনাদেরকে জিজ্ঞেস না করে। এবং সবচেয়ে আরেকটা ডেঞ্জারাস জিনিস যেটা আপনারা জানেন, যে যখন অ্যানথ্রাক্স বা আপনার শুরু হয় কি বলে আপনার বার্ড ফ্লু, ওই সময় যেই দেশে শুরু হয় ওই দেশের মাল কেউ নেয় না। সেই ক্ষেত্রে এইখানে এখন চুক্তি করা হয়েছে যদি অ্যানথ্রাক্স বা ব্লাড ফ্লুর মতো কোনো রোগ দেখা দেয়, তাহলে 10 কিলোমিটারের বাহিরের পণ্য আমদানি করতে বাধ্য হবে। কিন্তু পুরো দেশের এই জিনিসের উপরে কি চালানো যাবে না, খড়গ চালানো যাবে না, বলা যাবে না যে আমরা এটা আনবো না, এখন না, আপনাদেরকে আনতে হবে। তো এই ধরনের আরও বেশ কিছু চুক্তি যেগুলো আমি ওই দিন বলেছিলাম, সে সেটা আজকে হয়তো কালের কণ্ঠ বলছে, অনেকে বলছেন যে আমি গুজববাজ, গুজব ছড়ায় না বুঝে বলি। তো এখন বুঝে নিয়ে যে আল্লাহর রাস্তায় কালের কণ্ঠে দিয়ে, এবং আমি এ পর্যন্ত যা যা বলেছি বিভিন্ন সময়, এগুলো আস্তে আস্তে এখন দেখতে পাবেন, আসবে আস্তে আস্তে। তো যাকে এখন আমি যে বললাম যে কি কি ঘটতে পারে, এর মধ্যে ছোট্ট একটা কথা বলিনি। ডাক্তার ইউনূস কিন্তু এখনো দৌড়ঝাঁপের মধ্যে আছেন কোনোভাবে রাষ্ট্রপতি হওয়া যায় কিনা। তবে বিএনপি মনে হয় না রাষ্ট্রপতি করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও 2-3 জন আছেন ওনাদের, ওনাদের যে কেউ একজন হইতে পারে। তবে ডাক্তার ইউনূস দৌড়ঝাঁপ করছেন যে উনি আর যমুনা ছাড়তে চাচ্ছেন না, উনি রাষ্ট্রপতি হয়ে হলে থেকে যেতে চাচ্ছেন। হচ্ছে এখন কথা হচ্ছে বিএনপি ক্ষমতা আসার পর আসলে কী হবে। বিএনপি ক্ষমতায় আসার পরে আসলে তারেক প্রথমে আগামী 6 মাস চেষ্টা করবে তার পায়ের তলার মাটি শক্ত করতে।
যেন পায়ের তলার মাটি শক্ত হতে হবে। এরই মধ্যে এখন দেখতেছেন হয়তো দুই এক জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, বা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4-5 জন আমার রিক্সা শ্রমিক ভাই জাতীয় পতাকা উত্তোলন করে স্যালুট দিচ্ছে, কেউ আবার ওই যে লাগিয়ে কি বলে আওয়ামী লীগের দলীয় পতাকা লাগিয়ে স্যালুট দিচ্ছে। এগুলা এরকমই চলবে। আওয়ামী লীগের জন্য লাভ একটা হতে পারে যে, যেহেতু সারা বিশ্ব জানে যে গত 17-18 মাস ধরে যা ধরা হয়েছে কারো জামিন হচ্ছে না, সাংবাদিক, পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী কারোই জামিন হচ্ছে না, মৃত্যুর মিছিল জেলে বাঁধছে, সেইটা এবার কমবে। কারণ তারা এখনো যে জামাতি নিয়ন্ত্রিত যেসব আপনার বিচারক আছে এগুলোরে বের করে দিয়ে তাদের বিএনপি ঘাসা নতুন বিচারক বসবে, এবং এরপর হয়তো আস্তে আস্তে কিছু কিছু জামিন হবে, কিছু কিছু, পুরোপুরি না। এত একদিনে এক কলমের কথায় সব জামিন হবে, সব মামলা উঠে যাবে, এইটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে এই স্বপ্নে বিভোর হয়ে মারা যায়েন না। মামলা যাবে, জামিন হবে, ঢুকবেন, জামিন হবে, ঢুকবেন, জেল গেট থেকে ধরবে, যেটা আগেও দেখেছেন আপনারা, সেম ওভাবেই চলবে। সুবিধার একটা যে কিছু ছেলে জামিন পাবে, কিছু কিছু আওয়ামী লীগ নেতাকর্মী হয়তো আস্তে আস্তে এলাকায় ফিরে যাবে। কারণ হচ্ছে যে বিএনপি শপথ গ্রহণের 2-3 মাসের মাথায় আস্তে করে এখনকার যে মাইধরের স্পিড এটা কমে যাবে, এলাকায় ফিরবে, থাকবে চুপচাপ। মানে আপনি মিছিল মিটিং করতে পারবেন না, ঠিক আছে খাওয়া দাওয়া করতেছেন, এলাকায় চায়ের দোকানে যায়, এগুলো করতে পারবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো চেষ্টাই করবে না, কারণ ও জানে যে এনসিপি আর জামাত এটা নিয়ে একটা তুলকালাম সৃষ্টি করবে। এবং ওদের আরেক ভয়, যদি ওরা বয়কট করে বা এরা সব প্রকাশ করে দিতে থাকে তাহলে তো সংসদীয় অবস্থাও খুবই খারাপ। কারণ ওনারা আবার আপনার এই জুলাই চুনুদ মানে কি না, না মানে, না মানার সম্ভাবনায় সবচেয়ে বেশি হয়তো ওনাদের 31 দফাই করবে। কারণ যে আর ওনাদের নেতারা এখন বলছেন যে এটার ভিতরে ঘুরে ফেলছে, জামাতের প্রপাগান্ডা আছে, না মানতে পারে। এগুলা নিয়ে একটা কেইচানের কারণে উনি 6 মাস টাইম নেবেন যাতে পাড়া দেওয়া যায়। এর ভিতরে হয়তো একটা ব্যবস্থা হয়তো এমনও হইতে পারে, একটা কোর্টের মধ্যে যাইয়া একটা রিট পিটিশন দাখিল হতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেটা ইন্ট্রিম দিয়েছিল সেটা অবৈধ বলে। কোর্ট হয়তো এটা শুনে হয়তো 2-3 মাস 6 মাস পরে কোর্ট হয়তো একটা রায় দিতে পারে যে ঠিক আছে অবৈধ, তার মানে আওয়ামী লীগের ফেরার জায়গা ক্লিয়ার হইল। এরটা তারেক নিজে তুলবে না, এটা কোর্টের দিয়ে সে এটাকে অবৈধ ঘোষণা করে তোলাবে, এরকমই মনে হচ্ছে, গ্যারেন্টেড না, মনে হচ্ছে এরকমই যে কোর্ট দিয়া তোলাবে। আবার কারণ হচ্ছে যে এত ভালো মানুষ না, নাও তুলতে পারে। তবে আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে আস্তে আস্তে, আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে, নিজেদের শক্তি সামর্থ্য দেখাতে হবে, সব কিছু রেডি করতে হবে যাতে আওয়ামী লীগ একটা আন্দোলন তৈরি করতে পারে। কারণ স্পেস আগামী 6 মাসের ভিতরে সব পার্টি দিবে, এনসিপিও নমনীয় হয়ে যাবে, জামাতও দিবে আস্তে আস্তে, কারণ জামাতের সব তছনছ করবে আগামী 6 মাসের ভিতরে। জামাতও স্পেস দিবে, এনসিপিও স্পেস দেওয়া শুরু করবে, বিএনপি তো নিঃস্বার্থে দিবে। এছাড়া দেশের বিরুদ্ধে যেসব চুক্তিগুলো হয়ে গেছে এগুলা থেকে বাঁচতে হইলে তাইলে বাংলাদেশের 100% লোকের সমর্থন লাগবে। কারণ এমন আছে যে কোনো কোনো চুক্তি বাতিল করতে গেলে যে পরিমাণ অর্থদণ্ড দিতে হবে সেটা দেশের উপর একটা চাপ পড়বে। সুতরাং তখন চাইবে যে সব দলের সাথে বৈশাখ একটু কথা বলে এগুলো করতে পারে যদি বুদ্ধি থাকে, আর না করতে পারলে তো নাই। তবে আওয়ামী লীগের ভাইদের বলো এত বেশি খুশি হইয়া আপনারা বিএমপি আসছে কালকে, আজকে যাই আপনারা 32-এ ফুল দিতে যান, 34-এ মালা দিতে যান, এগুলো একটু কম করেন। কারণ এগুলো করতে গেলেই আপনারা নিজের ক্ষতি নিজে করবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি, ইন্ট্রিমের সবই এক। আপনার বিএনপি জিতছে বিদে আপনি জিতেন নাই। আপনাদের অবস্থা দেখে এখন যা মনে হয় তাতে মনে হয় যেন সারা দেশে আপনারাই জিতে গেছেন। একটু স্লোলি স্লোলি আগান, এত দ্রুত আগাইন না। যত দ্রুত পতন হয়েছে তত দ্রুত আগাইতে যায়েন না, তাহলে ধরা খাবেন। 18 মাস গেছে, না হলে 8 মাস, 1 বছর আরো এইভাবেই চলুক। আস্তে ধীরে আসেন, তবে কোমর বেঁধে আসেন। এইসব ঘটনাগুলো ঘটবে বিএনপির শপথের পরে 1 বছর 100 দিনের যে পরিকল্পনা, সেখানেও দেখেন বিএনপি এমন হতে পারে তারেক জিয়া আপনার নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে পারেন, কারণ খাদ্য চ্যানেলটা ঠিক রাখতে হবে তার। ইন্ডিয়ার সাথে হয়তো সম্পর্ক কিছুটা উন্নতি হতে পারে,
হ্যাঁ, ইন্ডিয়া একটা প্রেশার আছে, আওয়ামী লীগকে আনো, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দাও। আপনার কমনওয়েলথের প্রেশার আছে, বিদেশি রাষ্ট্রগুলোর প্রেশার আছে, সবার আছে। কিন্তু সেই জিনিসটা একদম রাতারাতি হবে এটা ভাবেন না, আস্তে আস্তে হবে। ওই যে বললাম, সর্বপ্রথম হবে যে জামিন ব্যবস্থার সঠিক হবে, বিচার ব্যবস্থায় জামিন পেতে পারবেন, তবে মামলা উঠবে না। আবার যারাই ওই যে এরপরে যে যারাই আন্দোলন সংগ্রাম করতে যাবে খুব বেশি, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ আলারাই মামলা দিয়েছিল, তাদের ঘাটাঘাট করে রায় করাই দিবে, মানে আপনি দৌড়ের উপর থাকেন। তার কারণ হচ্ছে এটা তো তাদের গায়ে পড়ে না, তো আওয়ামী লীগের আমলের মামলা, আপনি রায় হয়ে গেছে। এরকম অনেক ছাত্রনেতা আছে না যারা খুব স্ট্রং, জনপ্রিয়, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে কিছু মামলা আছে না, যেমন আপনার সম্রাটের কথাই বলি, বিচার হয়ে গেছে না, একটা দৌড়ের উপর রাখবে। সব দিক বিবেচনা করে একটু সুস্থ মাথায় এবং শান্ত মাথায় চিন্তা করে নামতে পারেন। মোহাম্মদ ইউনূস সাহেব তিনি ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যমুনায় গেছিলেন ওয়াকারুজ্জামান, গিয়ে একটা বিদায়ী সাক্ষাৎ করেন, সেটা 11:30 নাগাদ। সেই সাক্ষাৎ অনুষ্ঠান এতটাই আবেগঘন ছিল এবং এতটাই মানে হৃদয় বিদারক ছিল, প্রেস উইংসের যারা ওখানে উপস্থিত ছিলেন তারা নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি, এতটাই তারা ভেঙে পড়েছিলেন। ওয়াকারুজ্জামানকে ইউনূস বলেন, আমি যদি এই অবস্থা জানতাম 18 মাস আগে, তাহলে আমি এই ক্ষমতা হাতে নিতাম না, আমি এইটায় পাপ নাম করতাম না, আমি এখানে হাত দিয়ে হাত পুড়িয়েছি। আপনি আমায় বলেছিলেন আপনি আমায় সর্বোত্তভাবে সর্বাত্মক সাহায্য করবেন, কিন্তু মাঝে আপনি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তখন ওয়াকারুজ্জামান বলেন, স্যার, আমি কিন্তু আপনার থেকে আমি বিচ্ছিন্ন হইনি, বিচ্ছিন্ন আপনি আমায় করেছেন। মাঝে মাঝে লোক আপনাকে ভুল বুঝিয়েছে, বিশেষ করে খলিলুর রহমান, তাকে নিয়োগ করে আপনি যে বার্তা আমার প্রতি পাঠিয়েছেন তাতে আমি কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলাম। তখন ইউনূস বলেন যে আপনার তো আমার কাছে এসে আমরা বলা উচিত ছিল। ওয়াকার বলেন, আমি তো 3 বার আপনাকে জানিয়েছিলাম আমার আপত্তির কথা, এবং করিডোরের ব্যাপারে আমি তো আমার আপত্তির কথা আপনাকে জানিয়েছিলাম, আপনি তখন তো আমার কথা শোনেননি স্যার। ফলে আপনি যে আমায় একাধারে দোষ দিতে পারেন না। তারপর ইউনূস বলেন যে ওয়াকার সাহেব, যা হয়ে গেছে হয়ে গেছে, একে অপরকে দোষারোপ করে লাভ নেই, আমরা যে যার নিজের পথে এখন চলতে শুরু করেছি। আপনার প্রতি আমার শুভেচ্ছা রইল, আমি তো চললাম, জানি না আল্লাহ আমার কপালে কি লিখে রেখে দিয়েছে। বলে তিনি একদম দু চোখ দিয়ে তার অঝরে জল পড়তে লেগে যায়। আপনাদের দুঃখ আসতে পারে, কিন্তু আমার দুঃখ আসছে না, কারণ এই কান্না কিন্তু কুমিরের চোখের জল কিন্তু একরকম। ফলে ওই কান্না দেখে কিন্তু আপনারা কেউ ভুলবেন না। ওয়াকার কিন্তু ভুলে গেছেন। ওয়াকার ছুটে গিয়ে ইউনূস সাহেবকে একেবারে জড়িয়ে ধরেন, স্যার আপনি অস্থির হবেন না, আপনি সুস্থির হয়ে বসুন, এক গ্লাস জল এগিয়ে দেন, জল ফিরিয়ে দেন ইউনূস, আমার জল লাগবে না, এতদিন আমি সমাজের জন্য করে গিয়েছি, যতদিন বেঁচে থাকবো আমি সমাজের জন্য করে যাব, আমি যা করেছি দেশের জন্য করেছি। ওয়াকার বলেন, আলবাত আপনি দেশের জন্য করেছেন, আপনি সমাজের জন্য করেছেন, ইতিহাস আপনাকে মনে রাখবে, ইতিহাস বিচার করবে যে আপনি কতটা ঠিক করেছিলেন, কতটা ভুল করেছিলেন। আজকে হয়তো মানুষ আপনাকে চিনতে পারছে না, কিন্তু একদিন আপনাকে আমাকে ইতিহাস বিচার করবে যে আমরা ঠিক করেছিলাম না আমরা ভুল করেছিলাম।
এই কথোপকথন চলে প্রায় 45 মিনিট। চা পড়ে ঠান্ডা হয়ে যায়, দ্বিতীয়বার চা আসে, সেটাও ঠান্ডা হয়ে যায়। আবেগে থরথর কম্পন, মানে হাত কাঁপতে কাঁপতে চায়ের তো ওয়াকারের হাত থেকে চায়ের প্লেটই পড়ে গেল মাঝে কার্পেটের উপরেতে। এত আবেগঘন পরিবেশ ছিল। এই যে পুরো নাটকটা হয়েছে, এই পুরো নাটকের সময় কিন্তু ওখানে 8 জন প্রেসিডেন্সির লোকজন ছিলেন। তার মধ্যে আমারও 2-1 চেনাশোনা আছেন। তারা আমার এই যে পোস্টটা দেওয়ার পর তারা হঠাৎ আমায় ফোন করে আমায় এই খবরটি দিয়েছেন, জানেন আজকে এই 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 হয়েছে। মানে সে কি কথা, তাহলে তো আগের খবরটা ড্রপ করতে হয়, ড্রপ করে তো এই খবরটা দিতে হবে, এটা তো আরও গুরুত্বপূর্ণ। কারণ একে অপরের থেকে বিদায় নিচ্ছে। এই চির বিদায়ের আগে যে বিদায়ের সুর যমুনায় বেজে উঠছে, সেই সুরের সুরধ্বনি যদি আমার কণ্ঠ মারফত আপনাদের কাছে পৌঁছে না দিতে পারি, তাহলে তো আমার জন্মই বৃথা। আমি কেন এতদিন ইউনূসের পেছনে লেগে থাকলাম? ইউনূসের পেছনে এতদিন লেগে থেকে আমি যা করেছি তার ফল তো আপনাদেরকে শোনাতেই হবে। ফলে আগের স্টোরিকে ড্রপ করে দিয়েছি, ওটা কাল দেব। জানবেন ওটা আজকে স্টোরি করা, কিন্তু কালকে আমি দেব। কিন্তু এই মানে কথোপকথন যদি আপনাদের সামনে তুলে না ধরতে পারি, তাহলে এই আমার 18 মাসে যে আমার যে কর্মকাণ্ড, আমার যে কষ্ট, আমার যে বকে যাওয়া, কত হাজার ঘন্টা যে আমি বকে গেছি এই ইউনূসকে তাড়ানোর জন্য, এখন এই 45 মিনিটের যদি 5 মিনিট আপনাদের শোনাতে না পারি, তাহলে তো আমার জীবনটাই বৃথা মশাই। আমি কি করবো এই জীবন নিয়ে? ইউনূসের ওই ছবি তো আমি আর দেখতে পেলাম না, আর ছবি ছাপতে মানে ছাপাও হবে না, কারণ প্রেস রিলিজকে কিন্তু ইউনূস কড়া করে বলে দিয়েছেন যে আর যাই হোক, এই উনি বিদায় একটা দেখা হয়েছে, হ্যাঁ, তো এইটা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু বেরোবে না, যা হয়েছে এখানে এর মধ্যেই থাক। কিন্তু ফুটো ফাটা তো থাকে। লক্ষিন্দরের ঘরে কিন্তু সাপ ঢুকে গিয়েছিল, আমাদেরও ওরকম 2-1টা ফাঁক ফোকর রয়েছে, যেখান থেকে খবরাখবর সুর 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 করে বেরিয়ে আসে। এখন এই কুমিরের কান্না, আল্লাহর পথে আমি চলেছি, আমি জানি না আমার কি হবে, আমার কপালে কি লেখা আছে। তবে আমি যদি জানতাম, আল্লাহর কসম, আমি কিন্তু এই পথে পা বাড়াতাম না। আজ তার বোধোদয় হয়েছে নাকি এটা সদ্গতি তা বলতে আমি পারবো না, কিন্তু তার রিয়েলাইজেশন একটা হচ্ছে। কিন্তু তিনি ডক্টর ইউনূস, ফলে এমন একটা রাস্তা আবার বার করার চেষ্টা করবেন যেখান থেকে তিনি ফাঁক ফকর গলে হয়তো রাষ্ট্রপতি হওয়ার জন্য কিছু একটা রাস্তা বাস্তা বার করতে পারেন। ফলে এই যে কান্নার ব্যাপারটি, সেটি আপনাদের চোখে জল এনে দিলেও আমার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, কারণ আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। এ বেটা কিন্তু শোধরাবে না, এ কিন্তু হচ্ছে সারমেয় লেজ। একে 100 বছর পাইপের মধ্যে ফেলে রেখে দিয়ে চাপা দিয়ে রাখুন, যখন বের করবেন দেখবে টেরাই রয়েছে। এ হচ্ছে সেই জিনিস। এ দেহত্যাগ না করলে পদত্যাগ তো করতে হয়েছে, কিন্তু ওর মানে মানে দেশত্যাগ ওকে করতে দেওয়া যাবে না, দেশত্যাগ ওকে করতে দেওয়া যাবে না। আপনারা সবাই সজাগ থাকুন, ইউনূস যেন দেশত্যাগ না করতে পারে। এমনি তার দেশত্যাগের নিষেধাজ্ঞা আসছে, যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত পুক করে পালিয়ে যেতে পারে, কিন্তু পাখি ফুরুত হতে বেশি সময় লাগে না। ফলে আপনাদেরও খুব সচেষ্ট এবং সতর্ক হয়ে থাকতে হবে ইউনূস সম্পর্কে। ইউনূসের প্রত্যেকটা পদক্ষেপ আপনারা নজরে রাখবেন। ইউনূস কিন্তু এত সহজে কিন্তু ছাড়ার পাত্র নয়, আমি যতটুকু বুঝেছি ওকে। ও কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে যাতে সরকারে কোনোভাবে উনি টিকে যান, কারণ জানেন
আমি যদি সরকারে টিকে না থাকতে পারি, তাহলে আমার এই যে ওই তৎকালীন যে ব্যাংক, ওই ঢপের চপ ব্যাংকটা রয়েছে না, গ্রামীণ ব্যাংক, ওর প্রত্যেকটা ইট খুলে নেবে। কারণ 32 নম্বরের ইটগুলো আমি খুলে নিয়েছি। আমার প্রত্যেকটা ব্যাংকের ইট প্রত্যেকটা খুলে নেবে, তখন আমি ভিখারি হয়ে যাব। আর যদি আমি জেলে ঢুকে যাই, আর যদি ফাঁসিতে চলে যাই, তাহলে তো আল্লাহর কাছে আমি চলে যাব। হে ভগবান, তুমি ইউনূসকে দেখো, তুমি ইউনূসের প্রতি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আপনারা ইউনূসের জন্য প্রার্থনা করুন, ইউনূস যেন শান্তি মতো বিদায় নিতে পারে পৃথিবী থেকে।